কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত বঙ্গোপসাগরের কোল ঘেঁষে নৈসর্গিক সৌন্দর্যের অধিকারী এই সুন্দর জায়গাটি আপনার আমার সকলের কাছে বেশ জনপ্রিয় একটি ভ্রমণ ডেস্টিনেশন। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত এই কক্সবাজারে অবস্থিত। সুবিস্তৃত ও স্বচ্ছ নীল জলরাশির বাহিরেও কক্সবাজারকে যে কিছুটা ভিন্ন রকমভাবে উপভোগ করা সম্ভব, আজকের ভ্রমণ গল্পে আপনাদের তাই দেখানোর চেষ্টা করব। ঘুরে দেখব ৮০ কিলোমিটার দৈর্ঘ্যের বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক, যার এক পাশে রয়েছে গভীর সমুদ্র সৈকত আর অন্য পাশে দাঁড়িয়ে আছে দানব আকৃতির বড় বড় পাহাড়। প্রকৃতির পূর্ণতার সবটাই যেন ঠিক এখানে এসেই মিলিত হয়েছে। এছাড়াও এই মেরিন ড্রাইভ ধরেই যাওয়ার সময় ঘুরে দেখব কক্সবাজারের জানা অজানা বেশ কিছু জনপ্রিয় পর্যটন স্পট। দিনের শেষে এই মেরিন ড্রাইভ ধরে চলে যাব মিয়ানমারের মংডু প্রদেশের খুব কাছেই অবস্থিত বাংলাদেশের মূল ভূখণ্ডের সর্বদক্ষিণের গ্রাম শাহপরী দ্বীপ। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব কক্সবাজারের এক অন্যরকম নৈসর্গিক সৌন্দর্য এবং দেওয়ার চেষ্টা করব এই কক্সবাজার ভ্রমণের একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প বালিয়াড়ি জেলা এই কক্সবাজারকে নিয়ে। কক্সবাজারের জনপ্রিয় পর্যটন স্পটগুলো ঘুরে দেখার জন্য আমাদের সর্বপ্রথম গন্তব্য হচ্ছে কক্সবাজার শহর। ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে কক্সবাজার রুটের যে কোনো বাসে করে চলে আসতে পারেন এই কক্সবাজার শহরে। এবারের যাত্রায় আমরা যাচ্ছি ঢাকার আরামবাগ থেকে সেন্ট মার্টিন পরিবহনের একটি নন এসি বাসে করে। ঢাকা থেকে কক্সবাজার শহর পর্যন্ত নন এসি বাসের ভাড়া পড়েছিল জনপ্রতি মাত্র ৯০০ টাকা করে। আপনারা যদি চান এসি বাসেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে মাত্র ১৪০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত। যাত্রাপথে আমাদের বাস যাত্রাবিরতি দিয়েছিল কুমিল্লার নূরজাহান রেস্টুরেন্টে। ২০ মিনিটের এই যাত্রাবিরতিতে আপনারা চাইলে রাতের খাবারটা এখান থেকে সেরে নিতে পারেন। তবে হাইওয়ে হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলক কিছুটা বেশি হওয়ায় খাবার আগে অবশ্যই খাবারের মূল্য জিজ্ঞেস করে নেবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কক্সবাজারের ডলফিন মোড় থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। এই মুহূর্তে আমি আছি কক্সবাজারের ডলফিন মোড়ে। আমরা মূলত গতকাল রাতে একটা বাসে রওনা হয়ে সকালবেলা এই কক্সবাজার ডলফিন মোড়ে এসে পৌঁছেছি। আর এখন আমরা আশপাশে যে কোনো একটা র্যান্ডম হোটেল থেকে সকালের যে নাস্তাটা সেটা আসলে সেরে নেব, নিয়ে আমাদের আজকে যাত্রাটা শুরু করব। তো আমরা একটা র্যান্ডম হোটেল থেকে আসলে আমাদের সকালে যে নাস্তা সেটা আসলে সেরে নিলাম। আর এখানে আপনারা এরকম অসংখ্য অটো এবং সিএনজি এছাড়াও কিন্তু চাঁদের গাড়ি সব কিছু এখানে পেয়ে যাবেন। আপনারা এগুলো রিজার্ভ করে নিয়ে সেগুলোতে করে কিন্তু আপনারা ভ্রমণ করতে পারবেন। তো আমরা আসলে ২৫০০ টাকা দিয়ে এই সিএনজিটা ভাড়া করে নিলাম সারাদিনের জন্য, যেটা কিনা আমাদের মেরিন ড্রাইভের সব থেকে সুন্দর জায়গাগুলো ঘুরে দেখাবে এবং শেষ পর্যন্ত আমাদের শাহপরী দ্বীপ পর্যন্ত ঘুরিয়ে নিয়ে আসবে। তো যাই হোক, চলুন এই মামার সাথে এখন আমরা আমাদের আজকের যাত্রাটা শুরু করি। একপাশে পাহাড় আর একপাশে সমুদ্র দেখতে দেখতে কক্সবাজারের ডলফিন মোড় থেকে সিএনজি যোগে মিনিট ৫-এর রাস্তা পেরিয়ে আমরা চলে আসি আমাদের আজকের দিনের প্রথম ডেস্টিনেশন হিমছড়িতে। আপনারা যারা সমুদ্রের পাশাপাশি একই সাথে পাহাড়ে হাইকিং করার মতো এক্সপিরিয়েন্স নিতে চান, তারা চাইলে ৪০ টাকা প্রবেশ মূল্য দিয়ে ঘুরে দেখতে পারেন এই হিমছড়ির ছোট্ট পাহাড়টি। যেহেতু আজ আমাদের চূড়ান্ত গন্তব্য সর্বদক্ষিণের গ্রাম শাহপরী দ্বীপ এবং যেতে মোটামুটি বেশ খানিকটা সময় লাগবে, তাই আজকের মতো আমরা এই হিমছড়িতে প্রবেশ করছি না।
হিমছড়ি জাতীয় উদ্যানের পরে একটা পয়েন্ট আমরা দাঁড়িয়েছি, এটা হচ্ছে প্যারাসেলিং পয়েন্ট। জাস্ট অল্প কিছু দূর এসে আপনারা এই পয়েন্টটা পেয়ে যাবেন। এখানে অনেক সুন্দর একটা কাঠের ব্রিজ আছে, এই ব্রিজ দিয়ে আমরা আসলে হেঁটে যাচ্ছি। সামনে সুন্দর একটা ঝাউবন আছে, সেই ঝাউবনটা দেখার উদ্দেশ্যে এবং প্যারাসেলিং যে পয়েন্টটা রয়েছে সেই প্যারাসেলিং পয়েন্টটাও দেখাবো। এই যে আমার দুধার ধরে দেখতে পাচ্ছেন অসংখ্য ঝাউ গাছ, এবং এই ঝাউ গাছের যে বনটা রয়েছে এটা আসলে সত্যি অনেক সুন্দর। আপনারা ঝাউ বনের সৌন্দর্য উপভোগ করতে চাইলে কিন্তু এই ফান ফেস্ট প্যারাসেলিং যে পয়েন্টটা রয়েছে সেই প্যারাসেলিং পয়েন্টটাই কিন্তু আসতে পারেন। কক্সবাজারের এই মেরিন ড্রাইভ ধরে যাওয়ার সময় আপনার চোখে ধরা দেবে এরকম অসংখ্য ঝাউ বাগান, যা দেখতে সত্যিই বেশ দারুণ লাগে। যতদূর চোখ যায় সুবিস্তৃত যে ঝাউবনটি দেখতে পাচ্ছেন, এটি মূলত কক্সবাজার দক্ষিণ বন বিভাগ অর্থাৎ বাংলাদেশ বন অধিদপ্তর কর্তৃক তৈরিকৃত একটি বন, যেখানে 2018-19 সনে 20 হেক্টর জায়গা জুড়ে রোপণ করা হয়েছে 50,000-এরও অধিক ঝাউ গাছের চারা। এছাড়াও এই স্থানটিতে রয়েছে প্যারাসেলিং, জেট স্কি এবং স্পিডবোটের মতো এক্সাইটিং কিছু অ্যাক্টিভিটিস। এগুলো আমাদের ছোট রাইড করলে 300, ছোট রাইড করলে 300, আর কাঁকড়া বীজ থেকে গুড় আসলে ওটা 500 টাকা নিয়ে আসে। আর এছাড়াও যে এই যে স্পিডবোট আছে, স্পিডবোটে একটা রাইড করলে কত নেন? এটা আমাদের একটা ফ্যামিলি 4-5 জন 6 জন যাওয়া যায়, একদম দ্বীপে নিয়ে যাবে। কত দূর ভিতরে যাবেন? এখান থেকে আসে আপনার 12 কিলো আপ ডাউন হবে। 12 কিলো মানে 6 কিলো যাবেন 6 কিলো আসবেন। লাইফ জ্যাকেট থাকে, সেফটি বুট থাকবে, ওখানে সেলফি সবগুলো তুলতে পারবেন। 6 জন উঠতে পারবে, 3000 টাকা। 6 কিলো নিয়ে যাবেন, 6 কিলো নিয়ে আসবেন, তাই তো? এছাড়াও কিন্তু এখানে প্যারাসেলিং করতে পারবেন। প্যারাসেলিংয়ের প্যাকেজ আছে দুইটা, একটা হচ্ছে পানিতে পা যদি টাচ করেন সেটা একটা, আর যদি টাচ না করেন সেটা একটা। তো এটা হচ্ছে 2000 টাকা একটা প্যাকেজ, যেটা পানিতে আপনি পা টাচ করবেন না, আর যেটা পানিতে পা টাচ করবেন সেটার জন্য আপনাকে গুনতে হবে 2500 টাকা। ঝাউবনের সৌন্দর্য উপভোগ করে এবারে আমাদের গন্তব্য ইনানি সমুদ্র সৈকত। পথিমধ্যে অবশ্য অল্প কিছু সময়ের জন্য দাঁড়াবো মিয়ানমারের ওয়ালাদং পাহাড় থেকে বয়ে আসা রেজু নদীর বহমান ধারা রেজু খালের পাড়ে, যা মূলত গিয়ে মিলিত হয়েছে বঙ্গোপসাগরের নীল জলরাশির সাথে। এই মুহূর্তে আমি দাঁড়ায় আছি রেজু খালের সামনে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মূলত রেজু খাল, আর এটা হচ্ছে রেজু খাল ব্রিজ। এটা আসলে অনেক পুরাতন একটা ব্রিজ। এখানে দাঁড়ানোর একটা মূল উদ্দেশ্য হচ্ছে এইখানে কিন্তু আপনারা চাইলে কায়াকিং করতে পারবেন। মাত্র 250 টাকা আধা ঘন্টা কায়াকিং করতে পারবেন, 2 জন বসতে পারবেন এই সব বোটে। বসে কিন্তু সুন্দরভাবে এই খালটা আসলে এক্সপ্লোর করতে পারবেন। তো রেজুখাল থেকে এখন আমরা চলে আসছি ইনানি সমুদ্র সৈকতে। এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে, এটাই সেই হচ্ছে ইনানি সমুদ্র সৈকত। আর এই সমুদ্র সৈকতটা অন্যান্য যে দুটো সমুদ্র সৈকত আছে, কক্সবাজারের কলাতলি বিচ এবং লাবণী বিচ, এই দুটার থেকে কিন্তু মোটামুটি ফাঁকা। দেখুন এখানে বসার অনেক সুন্দর ব্যবস্থা আছে। এদিকে সমুদ্র, আপনি কিন্তু সমুদ্র উপভোগ করতে পারবেন। এখন যেহেতু ভাটার সময়, তাই আসলে পানি অনেকটা নিচে নেমে গেছে। আর দেখুন এখানে প্রবালগুলো ভেসে উঠেছে। আপনারা যদি এই জায়গাটায় আসেন, কিছুটা সেন্ট মার্টিনের যে প্রবাল দ্বীপগুলো রয়েছে, সেই প্রবাল দ্বীপের মতো কিন্তু ফিল আপনারা এখানে পেতে পারেন। তাই হাতে যদি সময় থাকে তাহলে এই ইনানি সি বিচের এই প্রবাল দ্বীপটা দেখে যাবেন। আর এই ইনানি বিচের পাশেই কিন্তু রয়েছে ইনানি জেটিঘাট। মূলত এখান থেকে আগে সেন্ট মার্টিনের যে যাত্রীবাহী শিপগুলো ছিল, সেই শিপগুলো ছাড়তো। বর্তমানে এই জেটিঘাটটি ভেঙে যাওয়ার কারণে মূলত এখান থেকে আর শিপ ছাড়ছে না, যা কিনা বর্তমানে নুনিয়াছড়া জেটিঘাট থেকে চলাচল করছে। ইনানি সি বিচ ঘোরা শেষ করে এখন আমরা চলে আসছি পাটুয়ার টেক। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে পাটুয়ার টেক সি বিচ।
পাটুয়া টেক সমুদ্র সৈকতটিও কক্সবাজারের অন্যান্য সমুদ্র সৈকতের মতো বেশ চমৎকার একটি সমুদ্র সৈকত। একপাশে পাহাড় আর একপাশে সমুদ্র। এখানে এলেও আপনারা দেখা পাবেন অসংখ্য মৃত প্রবাল পাথরের। মূলত এই পাটুয়া টেক সমুদ্র সৈকত পর্যন্তই অধিকাংশ পর্যটক এসে চলে যায়। তবে মেরিন ড্রাইভের আসল সৌন্দর্যটাই শুরু হয় এই পাটুয়া টেক সমুদ্র সৈকতের পর থেকে। তাই তো আজ আমরাও ছুটে চলেছি সেই অদেখা সৌন্দর্যের উদ্দেশ্যে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আপনাদের সাথে নিয়ে ঘুরে দেখা যাক কক্সবাজারের লুকায়িত এক অন্যরকম নৈসর্গিক সৌন্দর্য। এই মুহূর্তে আমরা চলে আসছি লাল কাঁকড়ার বিচে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে বিচটা, এখানে লাল কাঁকড়া আছে, তো এই কারণে এই জায়গাটাকে বলা হয় লাল কাঁকড়ার বিচ। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে সমুদ্র, আর এর পারে আমি কিন্তু দেখতে পাচ্ছি ওখানে লাল কাঁকড়া আছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দাঁড়ান। এই যে গর্তগুলো দেখতে পাচ্ছেন, মূলত এগুলোতে লাল কাঁকড়া আছে। ওরা আসলে মানুষের সাড়া পেলে আসলে ঢুকে যায়। এই যে অসংখ্য গর্ত আছে, দেখুন। এই যে এখানে এক গর্ত, একটু আগে আমি দেখলাম, আমি আসা মাত্রই জাস্ট ঢুকে গেছে এখানে। তো দেখি, দৌড়ে ধরার চেষ্টা করি একটা। অনেকটা দৌড় দিয়ে আসলে দেখতে হয়, এটা সহজে আসলে দেখা যায় না। এরা প্রচণ্ড জোরে জোরে দৌড় দেয়। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে, এটা হচ্ছে মূলত লাল কাঁকড়া। এই যে বাবু, ও আসলে এই জায়গায় থাকে, ও ধরে দিছে এটা। তো যাই হোক, এখানে এরকম অনেক ছোট ছোট বাচ্চা পেয়ে যাবেন যারা আসলে এই কাঁকড়াগুলো আপনাদেরকে ধরিয়ে দেখাতে পারে। দেখুন জাস্ট, এইটাই হচ্ছে লাল কাঁকড়া, ডিফারেন্ট কালারের একটা কাঁকড়া। আসলে মূলত কাঁকড়াগুলো সমুদ্র থেকে যে মাছ আসে সেই মাছগুলোকে ধরে ধরে খায়। তো গর্তগুলো তাদের আসলে ওইদিকে, বাট তারা কিন্তু এই সামনে দেখছেন বিচের পরে অনেক কাঁকড়া আছে যারা আসলে মাছ শিকার করতে, ছোটো ছোটো মাছ। এই যে আমি যদি যাই জায়গায় একটা ঝাঁক আছে কাঁকড়ার, দেখাচ্ছে, দাঁড়ান। এই মুহূর্তে আমি যে জায়গাটা দাঁড়া আছি, এই জায়গাটা থেকে মূলত টেকনাফ এবং উখিয়া উপজেলা দুই ভাগ হয়ে গেছে। কক্সবাজারের দুইটি উপজেলা, এই সাইডটা হচ্ছে টেকনাফ আর এই সাইডটা হচ্ছে উখিয়া। মূলত এই জায়গায় একটা গেট পাবেন যেটা হচ্ছে টেকনাফ লেখা আছে, এখান থেকেই টেকনাফ আসলে শুরু। তো আমরা এখন এই পথ ধরে টেকনাফের উদ্দেশ্যে চলে যাব। এই মুহূর্তে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে শাপলাপুর। মূলত এটাকে বলা হয় সিনহা চত্বর। মেজর সিনহাকে মূলত এই জায়গায় গুলি করে হত্যা করা হয়েছিল, সেজন্য এখান থেকেই মূলত এই জায়গাটার নাম করা হয়েছে মেজর সিনহা চত্বর। এই রোডটা থেকে আপনারা যদি হাতের ডানে নেমে যান, এদিক দিয়ে চলে গেলে আপনারা মূলত বিচ পাবেন একটা। সেই বিচে কিন্তু অসংখ্য সাম্পান রয়েছে, মূলত আমরা সেই সাম্পান দেখার জন্য যাচ্ছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শ্যামলাপুর সমুদ্র সৈকতে, আর এখানে অসংখ্য সাম্পান পেয়ে যাবেন আপনি, যে সাম্পানগুলো মূলত এই উত্তাল সমুদ্রের মধ্যে যুদ্ধ করে টিকে থাকে। মূলত এসব মাছ ধরার কাজে ব্যবহার করা হয়। মাছ সমুদ্রে অনেক সময়ের জন্য মূলত এই সাম্পানগুলো চলে থাকে। সমুদ্রের ঢেউগুলোকে মোকাবেলা করার জন্য মূলত সাম্পানের শেপটা এরকম হয়ে থাকে। তো সাম্পানের সৌন্দর্য যদি আপনারা উপভোগ করতে চান তাহলে অবশ্যই এই শ্যামলাপুর সমুদ্র সৈকতটা ঘুরে যাবেন। বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তাগুলির মধ্যে অন্যতম একটি হচ্ছে এই মেরিন ড্রাইভ রোড। আমরা কিন্তু মেরিন ড্রাইভ ধরে আসলে টেকনাফের উদ্দেশ্যে যাচ্ছি, আর এখানে আমাদের বাম পাশে অসংখ্য পাহাড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই পাহাড়গুলোর ওই পাশেই কিন্তু রয়েছে রোহিঙ্গাদের কুতুব আলম ক্যাম্প, যে ক্যাম্পে রোহিঙ্গারা বসবাস করে। আর আমার ডান পাশে দেখতে পাচ্ছেন রয়েছে সমুদ্র। এই সমুদ্র আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে এই মেরিন ড্রাইভ ধরে এখন আমরা চলে যাচ্ছি শাহপরী দ্বীপের উদ্দেশ্যে।
ইতিমধ্যে আমরা কক্সবাজারের ডলফিন মোড় থেকে প্রায় 70 কিলোমিটার ভিতরে চলে এসেছি, যেখানে মূলত আপনাদের চোখে ধরা দেবে টেকনাফের এই উঁচু নিচু পাহাড়গুলো। এই পাহাড়গুলো সম্পর্কে কোথাও তেমন একটা তথ্য না পাওয়া গেলেও জানা যায় স্থানীয়রা এর নাম দিয়েছে হলিউড পাহাড়, যার ওপারেই রয়েছে টেকনাফ বাজার এবং মিয়ানমারের কোলঘেঁষা নাফ নদী। পূর্বে টেকনাফ হতে সেন্ট মার্টিন যাওয়ার সময় নাফ নদীর বাংলাদেশ অংশে যে পাহাড়গুলো দেখা যেত মূলত এগুলোই হচ্ছে সেই পাহাড়। কক্সবাজার মানেই যে সমুদ্র সৈকত, আপনার এই ধারণা পুরোপুরি বদলে যাবে আপনি যদি একবার এই জায়গায় আসেন। এখানে এলে আপনাকে আর দ্বিধায় পড়তে হবে না আপনি পাহাড় ভালোবাসেন নাকি সমুদ্র ভালোবাসেন। এই যে পথটা দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে গেলে আসলে টেকনাফ, আর এদিক দিয়ে চলে গেলে শাহপরী দ্বীপ। তো আমরা এখন টেকনাফে যাচ্ছি না, আমরা যাচ্ছি শাহপরী দ্বীপে। তাই আমরা পিছনের যে রাস্তাটা ধরে আসছিলাম সেটা থেকে বাইরে না গিয়ে সোজা চলে যাচ্ছি, অর্থাৎ এই যে এই রোড ধরে শাহপরী দ্বীপের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য সাম্পান আসলে দাঁড়িয়ে আছে রাস্তার উপরে। এগুলোকে রাস্তার উপরে তোলা হয় এই কারণেই, এগুলো মেরামতের জন্য তোলা হয় মূলত। এই দিক দিয়ে খুব একটা ভারী যানবাহন চলাচল করে না, দ্যাটস ওয়াই আসলে রাস্তার উপরে তুলে মেরামত করা হয়, কারণ এই বিচে খুব একটা জায়গা নেই। দ্যাটস ওয়াই কিন্তু এগুলোকে রাস্তার উপরে তুলে মেরামত করা হয়। এই রাস্তার উপরে যে সাম্পানগুলো উঠিয়ে রেখেছে, এই ক্ষেত্রে রাস্তার সৌন্দর্যটা দেখুন, অসাধারণ লাগছে কিন্তু এই রাস্তাটাকে। দুই ধার ধরে বিভিন্ন রঙের সাম্পান আর মাছ দিয়ে রাস্তা, আসলে এটা অসম্ভব সুন্দর লাগতেছে। মেরিন ড্রাইভ পথ শেষ করে এখন আমরা আছি সাবরাং বাজারে। সাবরাং বাজার থেকে আরও 5-6 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের যেতে হবে শাহপরী দ্বীপে। তো যাই হোক, সাবরাং বাজার থেকে বের হয়ে এখন আমরা এরকম একটা লোকাল রাস্তা ধরে ছুটে যাচ্ছি শাহপরী দ্বীপের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা যে জায়গাটায় আছি এটা হচ্ছে শাহপরী দ্বীপ ইউনিয়নের ভিতরে আমরা ঢুকে গেছি আসলে। আর এখানে জমির পর জমি দেখতেছেন, যেটা সব কিন্তু লবণ চাষ করতেছে। এখানে লবণ চাষ হচ্ছে এপাশে, প্লাস হচ্ছে যদি এই সাইডটাও আপনাদেরকে দেখায়, এই সাইডেও আসলে প্রচুর পরিমাণে জমিতে লবণ চাষ করা হচ্ছে। আর আপনারা যদি খেয়াল করেন দূরে ওই যে কিছু পাহাড় দেখা যাচ্ছে, যে পাহাড়গুলো হচ্ছে মূলত মিয়ানমারের পাহাড়। যদিও বা কুয়াশার কারণে ভিজিবিলিটি অত একটা ভালো না, তারপরেও কিন্তু বোঝা যাচ্ছে ওই সাইডে যে পাহাড়ের শেপটা দেখা যাচ্ছে, এই শেপগুলো হচ্ছে মিয়ানমারের। তো গাইস, আমরা কিন্তু দেখতে দেখতে চলে আসছি শাহপরী দ্বীপের যে জেটি ঘাটটা, সেই জেটি ঘাটে। আর এখান থেকে দেখুন কত সুন্দর লাগতেছে এই ভিউটা। এখানে অনেকগুলো জেলেদের নৌকো দাঁড়িয়ে আছে, আর হচ্ছে কিছু গাছ, সুন্দরবনে যে গাছগুলো হয় সেই গাছগুলো এখানে। আর ওই দূরে কিন্তু মায়ানমার দেখা যাচ্ছে। আমার সামনে যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে নাফ নদী। জাস্ট নদীর সৌন্দর্যটা দেখুন কত সুন্দর এই নদীটা। আর নদীর এই সাইডে হচ্ছে বাংলাদেশ এবং ওই সাইডটা হচ্ছে মিয়ানমার। এই দ্বীপটির একপাশে যেমন রয়েছে অসম্ভব সুন্দর নাফ নদী, তেমনি বিপরীত পাশে রয়েছে বঙ্গোপসাগর। মাত্র 12 বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপটিতে বসবাস করছে প্রায় 40,000 মানুষ, যাদের প্রধান পেশাই হচ্ছে মাছ ধরা এবং লবণ চাষ করা। টেকনাফ জেটিঘাটের পাশাপাশি এই ঘাট থেকেও স্থানীয়দের জন্য সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ট্রলার চলাচল করছে বেশ নিয়মিতই। যাত্রীর পাশাপাশি এসব ট্রলারে বহন করা হয়ে থাকে সেন্ট মার্টিনে বসবাসরত নাগরিকদের জন্য নিত্য প্রয়োজনীয় মালামাল। কোস্টগার্ড কর্তৃক জাতীয় পরিচয়পত্র দেখে যাত্রীরা সেখানকার স্থানীয় কিনা তা নিশ্চিত করে তবেই অনুমতি দেওয়া হচ্ছে ট্রলারে যাতায়াত করার। আপনি আমি চাইলেই কোনোভাবে এসব ট্রলারে করে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে যেতে পারবো না সেন্ট মার্টিন। এই দ্বীপের
ভৌগোলিক অবস্থান বাংলাদেশের সর্বদক্ষিণে হওয়ায় এখান থেকে একই সাথে উপভোগ করা যায় সকালের সূর্য উদয় থেকে বিকেলের সূর্যাস্তটাও। সবকিছু মিলিয়ে আসলে এই শাহপরী দ্বীপটা সত্যি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। আপনারা যদি চান এই শাহপরী দ্বীপটা ঘুরে যেতে পারেন। শাহপরী দ্বীপের অপার সৌন্দর্য উপভোগ করে আমরা চলে আসি কক্সবাজার শহরে। এখানে এলে আপনারা 1500 থেকে 2000 টাকার ভেতরে রাত্রি যাপন করার জন্য অসংখ্য হোটেল পেয়ে যাবেন, অথবা আপনারা চাইলে আমার মতো 900 টাকা দিয়ে টিকিট কেটে রাতের বাসে করে চলে আসতে পারেন ঢাকার উদ্দেশ্যে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। কক্সবাজার ভ্রমণ সংক্রান্ত আপনার যে কোনো মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব মাস্ট।